আচ্ছা, লাস্ট ক্লাসে কি আপনাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল হেডার ফুটার সহ? হ্যাঁ, ফর্ম দিয়েছিলাম হেডার ফুটার সহ, কমপ্লিট করছিলেন, রাইট? ওকে, তাহলে আমরা আজকে স্টার্ট করি। আমাদের হচ্ছে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের 8 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস কমপ্লিট হয়েছিল না? আচ্ছা, 6 নাম্বার হয় নাই, 7 নাম্বারটা আজকে হবে, তাই তো? ওকে, তাহলে আজকে আমরা শুরু করি 7 নাম্বার ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে ডকুমেন্ট সেটআপ এবং হচ্ছে পেজ সেটআপ। তো ডকুমেন্ট সেটআপ এবং পেজ সেটআপের মধ্যে কী কী আছে? আমাদের ওয়াটারমার্ক আছে, কীভাবে ওয়াটারমার্ক দিতে হয়, কীভাবে পেজের কালার, পেজ বর্ডার, পেজের তারপর হচ্ছে পেজ সেটআপ করতে হবে কীভাবে প্রিন্টের জন্য, সেই জিনিসগুলো দেখব। প্যারাগ্রাফ স্পেসিং এবং হচ্ছে টেবল অফ কন্টেন্ট। সো আজকে আমাদের ক্লাস টপিকস এতটুকুই। এরপর আমরা হচ্ছে কিভাবে একটা সিভি তৈরি করতে হয়, সেটা অবশ্য আপনাদেরকে অলরেডি রিজিউমে আগে থেকে দেখানো হয়েছে, বাট সিভিটা হচ্ছে নিজেদের মতো করে আপনাদেরকে তৈরি করতে হবে। এরপরে আসবে আপনাদের একটা ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট, সেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। কিন্তু আজকে স্টুডেন্ট তো কম কম মনে হচ্ছে কেন? হ্যাঁ, অনেকের নবীন বরণ আজকে। কার কার নবীন বরণ? আপনার নবীন বরণ তো দেখ। তাহলে আমরা শুরু করে দিই আমাদের একটা একটা করে। ফার্স্ট আসে ওয়াটারমার্ক। ওকে, ওয়াটারমার্ক দেখার জন্য আমরা চলে যাব সরাসরি ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে আমাদের এই পাশে দেখেন পেজের ব্যাকগ্রাউন্ড নামে কিছু অপশন আছে, 3টা অপশন আছে এখানে টোটাল। একটা হচ্ছে ওয়াটারমার্ক, এরপর হচ্ছে পেজ কালার, এরপর হচ্ছে পেজের বর্ডার। ফার্স্টে আসি ওয়াটারমার্ক জিনিসটা কি। ওয়াটারমার্ক হচ্ছে আমরা যখন যে কোনো ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের দেখবেন তাদের বিভিন্ন লেটার হেড থাকতে পারে, কিংবা হচ্ছে কোম্পানির বিভিন্ন বইয়ে বা তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টের পিছনে তাদের নিজস্ব একটা সিল বা লেখা থাকে, যেটাকে অনেক হালকা করে দেওয়া হয় বা ঝাপসা করে দেওয়া হয়। এরপর দেখবেন নানা সময় স্যাররা যে ধরনের শিটগুলো দেয়, স্যাররা যে শিট দেয়, স্যারের ওখানে নাম লেখা থাকে না, বড় করে পিছনে ঝাপসা করে, ওই জিনিসগুলো হচ্ছে মূলত ওয়াটারমার্ক বা জলছাপ বলে। এই ওয়াটারমার্ক বা জলছাপ হচ্ছে মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্ক কোনগুলো? যেটা হচ্ছে কোম্পানি নিজের লোগো কিংবা হচ্ছে যে কোনো ধরনের ছবিকে জলছাপ হিসেবে ব্যবহার করতে চায়, তখন আমরা ব্যবহার করে পিকচার ওয়াটারমার্ক। আর যখন আমরা ওয়াটারমার্ক হিসেবে যে কোনো ধরনের টেক্সটকে বা যে কোনো ধরনের লেখাকে ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব টেক্সট ওয়াটারমার্ক। লেখালেখির তো দরকার নাই, তাই না? সবই পারেন, তাই তো? কে কতটুকু পারেন আজকে আমি পরীক্ষা নিয়ে নিব, সমস্যা নাই। খেয়াল করি তাহলে, ওয়াটারমার্ক বললাম, ওয়াটারমার্ক হচ্ছে 2 ধরনের, একটা পিকচার ওয়াটারমার্ক আর একটা টেক্সট ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্ক কি জিনিস? যখন আমরা ওয়াটারমার্ক হিসেবে যে কোনো ধরনের ছবি কিংবা যে কোনো কোম্পানির লোগোকে ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করি পিকচার ওয়াটারমার্ক। আর টেক্সট ওয়াটারমার্ক কি জিনিস? ওয়াটারমার্ক হিসাবে যখন আমরা যে কোনো ধরনের লেখাকে ব্যবহার করব, সেটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। আপনি লিখে তারপরেই যেতে হবে, ক্লাস শেষ কিন্তু আপনি যেতে পারবেন না, লিখে যাবেন। আসেন, আপনার যদি ইচ্ছা হয় না লিখতে পারেন, নোট করে তারপর এখান থেকে ছুটে 6টা বাজলে 6টায় ছুটি আপনার। ওই ছবি তোলার সিস্টেম আমার কাছে নাই, আমি এখনো ব্যাকডেটেড, আধুনিক হই নাই, হব না। সো ফার্স্ট আমরা পিকচার ওয়াটারমার্কটা দেখি এটা কিভাবে দিতে হয়। আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলাম, এরপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিব। এবার আমরা ফ্রম ফাইল থেকে যে কোনো একটা ছবি নিচ্ছি। যদি কোনো পিকচার থেকে থাকে, আমাদের আছে বার্গার, সো সরাসরি বার্গারকে নিয়ে আসলাম, এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। সাথে সাথে দেখেন বার্গার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এটা ক্লোজ দিয়ে দিচ্ছি আমি। দেখেন, এই দেখেন ওয়াটারমার্ক হিসাবে বার্গার অ্যাপ্লাই হয়ে গেছে, বাট কিছু দেখা যাচ্ছে না আপনাদের ওই দিক থেকে, রাইট? লাইটটা একটু অফ করেন তো, দেখি কিছু দেখা যায় কিনা। দেখা যায়? এই যে অল্প করে দেখা যাচ্ছে, তাই না? খুব হালকা করে দেখা যাচ্ছে, বাট আমার এখানে অনেকটা গাঢ় দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে ওয়াশ আউটটা তুলে দিই, তাহলে দেখবেন এই জিনিসটা অনেকটা গাঢ়ভাবে দেখা যায়। নর্মালি জিনিসটা কীরকম থাকে? হালকা থাকে, বাট যখন আমরা ওয়াশ আউটটা তুলে দিব, তখন সেটা অনেকটা গাঢ় হয়ে যায়। ধরেন আমরা এখান থেকে অন্য একটা ছবি নিচ্ছি,
পিকচার হিসেবে অন্য কোনো ছবি দিলে দেখি একটু গাঢ়ভাবে দেখায় কিনা, এটা আমরা অ্যাপ্লাই করে দেখি। বুঝা যাচ্ছে না আপনাদের দিক থেকে, তাই তো? এবার আসে ওয়াশ আউটটা দিলে লাভ কি আর না দিলে লাভ কি। ওয়াশ আউটটা যখন দেওয়া হয় তখন জিনিসটা অনেক ঝাপসা হয়ে যায়, হালকা হয়ে যায়, যেটার উপরে আমরা যে কোনো ধরনের লেখা যদি লিখি তাহলে লেখাটা বোঝা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াটারমার্কটা হালকা থাকবে। কিন্তু আমি যখন ওয়াশ আউটটা তুলে দিব তখন এটা অনেক গাঢ় হয়ে যাবে, এবং এটার উপরে যখন আমরা যে কোনো কিছু লিখে প্রিন্ট করতে দিব তখন সেটা দেখেন আরও অনেক অনেক বেশি গাঢ় হয়ে যায়। এখন এটার উপরে যদি কোনো লেখা থাকে সেই লেখাগুলো কি বোঝা যাবে? যাবে না। তাহলে আমরা যখন যখন আমরা ওয়াটারমার্ক এখান থেকে অ্যাপ্লাই করব তখন অবশ্যই কি করব? ওয়াশ আউটটা আমরা চেক মার্ক করে দেব, টিক মার্ক করে দিব। ওকে দিলাম, কন্ট্রোল পি দিচ্ছি। এখন কি বোঝা যাচ্ছে? নাই আসে নাই, পিচ্ছি কেউ নাকি? আমাদের ব্যাচে আছে বাট আসে নাই আর কি, নাই এখানে নাই। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। দেখেন এখন এটাকে অনেক হালকা করে দেখা যাচ্ছে, এটার উপর যখন আপনি যে কোনো ধরনের লেখা দিবেন লেখাটা বোঝা যাবে, এবং পিছনে যে একটা ছবি আছে সেটা প্রিন্ট করার পরও বোঝা যাবে। এই জন্যই আমরা কি করব, যখন এখান থেকে ছবি দিব তখন অবশ্যই ওয়াশ আউটটাতে টিক মার্কটা দিয়ে তারপরে অ্যাপ্লাই দিব, এতে করে জিনিসটা হালকা থাকবে। এরপরে চলে আসি এখান থেকে স্কেলিং বা সাইজ। সাইজের ক্ষেত্রে আমরা যদি এখানে 100% দিয়ে অ্যাপ্লাই করি, ওয়াশ আউটটা আপাতত তুলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন, যখন আমি 100% দিছি কিছু বোঝা যাচ্ছে? আমি যদি এখানে 20% দিই তাও দেখি কিছু বুঝি কিনা, তাও বোঝা যাচ্ছে না। যদি আমি 2% দিই তাও দেখি কিছু বুঝি কিনা, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে চিন্তা করেন এই ছবিটা কত বড় ছিল। আমরা যদি অন্য কোনো ছবি একটা চুজ করি, ধরেন এই বার্গারটা চুজ করলাম, এখন দেখেন 2% এটা কতটুকু, একদম পিচ্ছে। আমরা যদি এটাকে অটো দিয়ে দিই তাহলে অটোমেটিক যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে চলে আসবে। এই যে দেখেন অটোমেটিক যতটুকু প্রয়োজন মনে হয়েছে ততটুকুই সে আসছে। বাট এখান থেকে যদি আমরা 150% দিই তাহলে দেখেন অনেক বড় হয়ে যায়। আবার যদি 100% দিই তাও দেখেন অনেকটা বড় থাকে। 50% দিলে এতটুকু থাকতেছে। এইভাবে আমাদের এক একটা ছবির ক্ষেত্রে এক এক রকম পার্সেন্টেজ কাজ করতে পারে। সো আমরা যেটা করব সবসময় এখান থেকে অটো দিয়ে দিব, তাহলে ঝামেলা মুক্ত। যতটুকু লাগবে অটোমেটিকভাবে সে ততটুকুই পার্সেন্টেজ ধরে নেবে। তাহলে পিকচার ওয়াটারমার্ক দিতে গেলে আমাদের কি কি মনে রাখতে হবে? নাম্বার 1 হচ্ছে ওয়াশ আউটের মধ্যে টিক মার্কটা আমাদের দিয়ে দিতে হবে। কেন টিক মার্ক দিয়ে দিতে হবে? যাতে করে এটার উপরে কোনো লেখা থাকলে সেগুলো বোঝা যায়। নাম্বার 2 হচ্ছে এখান থেকে যে সাইজ আছে সাইজটা আমরা অটো করে দিব। কেন অটো করে দিব? কেন অটো করে দিব? জিনিসটা যেন পারফেক্ট হয়, পারফেক্টলি যেন বসে যায়। হ্যালো, আচ্ছা আসতেছি। জিনিসটা যেন পারফেক্টলি বোঝা যায় সেজন্য। এরপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব, কাজ শেষ। কিন্তু ওয়াশ আউট না দেওয়ার কারণে এটা অনেক গাঢ়ভাবে আসতেছে। খেয়াল করি তাহলে আমরা দেখলাম এতক্ষণ কি পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্ক ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে আসি টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কের কাজ কি? টেক্সট ওয়াটারমার্কের কাজ কি? আমরা ওয়াটারমার্ক হিসেবে যদি যে কোনো ধরনের টেক্সট বসাতে চাই তখন আমরা টেক্সট ওয়াটারমার্কটাতে ক্লিক করব। দেখেন টেক্সট ওয়াটারমার্কে এসে আমি এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করলাম বা একটা টেক্সট আমি এখানে লিখে দিলাম। এরপরে আমি এখান থেকে যে কোনো ধরনের ফন্ট সিলেকশন করতে পারি এবং সেটার আমি যে কোনো ধরনের কালার দিতে পারি এবং অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখেন এখানের মধ্যে আমি যে টেক্সটটা লিখছি সেটাই সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ডে লেখাটা উঠে গেছে। সো এই ধরনের যে কোনো ধরনের টেক্সট ব্যাকগ্রাউন্ডে দেওয়াটাই হচ্ছে মূলত টেক্সট ওয়াটারমার্ক। তো এখন আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে অন্য ফন্ট দিবেন, ধরেন আমি এখান থেকে দিচ্ছি টাইমস নিউ রোমান, এই ফন্ট।
এখন তাহলে লেখাটা সেই ফন্ট অনুসারেই এখানে হয়ে গেছে। এরপর যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চান তাও এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন। দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যেগুলো হয়েছে ঠিক হয়েছে? কি হচ্ছে না? তো আমরা এখান থেকে দেখেন ওয়াটারমার্কটা হচ্ছে আমরা এখান থেকে নাম কালার দিলেই হয়ে যাচ্ছে, সরাসরি আমার ওয়াটারমার্কটা চলে আসতেছে। এখানের মধ্যেও সেম ভাবে সাইজটা ম্যাটার করে। আমি যদি এখানে সাইজ 40 দিই তাহলে দেখেন 40 আসতেছে। আমি যদি এখানের মধ্যে 60 দিই তাহলে 60 হচ্ছে। এখানে যদি আমি 120 দিই তাহলে কি হবে? অনেক বড় করে দেখাবে। সো এইভাবে আপনি যেই কালারে দিতে চান না কেন সেই কালার এবং সাইজ যত দিতে চান তত দিতে পারবেন। বাট আমরা রিকমেন্ড করব আপনাকে, আমি রিকমেন্ড করব সবসময় কি দিয়ে রাখবেন? অটো দিয়ে রাখবেন। অটো দিয়ে রাখলে সুবিধা কি? আপনার লেখা অনুসারে সেটা সাইজ বড় ছোট হবে। লেখা যদি আমার অল্প হয় তাহলে দেখেন সাইজটা অনেক বড় হচ্ছে। তো আমি যদি এখান থেকে লেখাটা বেশি করে দিই, লেখাটা যদি আমি বাড়ায় দিই তাহলে আমার ফন্টের সাইজটা কি হবে? ছোট হয়ে যাবে। তো এটাই হচ্ছে পার্থক্য। এরপর এখান থেকে যদি আমি ট্রান্সপারেন্সিটা অফ করে দিই, সেমি ট্রান্সপারেন্ট যদি অফ করে দিই তাহলে সেটা কি হবে? অনেক গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে কি হবে দেখেন তো? এটার উপরে লেখা কি আমার বোঝা যাবে? যাবে না। সেই ক্ষেত্রে ওয়াটারমার্কের ক্ষেত্রে আমাদেরকে সেম ভাবে এখানেও কি করতে হবে? সেমি ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করে রাখতে হবে বা চেক মার্ক দিয়ে রাখতে হবে। তাহলে এখন দেখেন লেখাটা একটু ঝাপসা থাকে। এরপর আসে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হরিজন্টাল এবং ডায়াগোনাল। হরিজন্টাল দিলে কি হবে? সোজাসুজি আসবে। আর যদি ডায়াগোনাল দিই তাহলে বাঁকা করে পুরো পেজের মধ্যে আসবে। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের ওয়াটারমার্কের অপশন। ওয়াটারমার্কের ভিতরে তিনটা অপশন থাকে। নো ওয়াটারমার্ক মানে হচ্ছে ওয়াটারমার্কটা তুলে দেওয়া। পিকচার ওয়াটারমার্ক মানে হচ্ছে যে কোনো ধরনের পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে বসানো। এরপরে আছে কি টেক্সট ওয়াটারমার্ক, যে কোনো ধরনের টেক্সটকে ওয়াটারমার্ক হিসেবে বসানো। এবং এখানে ওয়াশ আউট এবং সেমি ট্রান্সপারেন্ট এগুলো কেন দিয়ে রাখি আমরা? যাতে করে ছবি কিংবা লেখাটা হালকা করে থাকে। আর সাইজটা সবসময় অটো কেন দিয়ে রাখি? যাতে করে আমার পুরো পেজের মধ্যে পারফেক্টলি জিনিসটা বসে। দ্যাটস ইট। এরপর আমরা যদি ওয়াটারমার্কটাকে সরাই ফেলতে চাই বা রিমুভ করে দিতে চাই, এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্ক এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তো এইগুলো আমাদের ওয়াটারমার্কের ব্যাপার স্যাপার। এরপর চলে আসি পেজ কালার। পেজ কালার নিয়ে বলতে গেলে আগে আপনাদেরকে ক্লিয়ার হতে হবে কালার প্রিন্টিং এর ক্ষেত্রে বা পেজ কালারটা আমাদের কখন প্রয়োজন হয়। আমরা আগে অনেক ছাত্রদের কিছু কিছু শীট দেখতাম যেগুলো কালারিং শীট থাকতো, মনে আছে? হ্যাঁ, কালারিং শীট থাকতো। কেন কালারিং শীট করতো? যাতে করে এটা ফটোকপি করা না যায়। এবার আসি, তাহলে স্যার কি করতো? সাদা কাগজের উপরে টোটাল ফুল কালারিং প্রিন্ট করতো, নাকি কালার করা কাগজের উপরেই জাস্ট ব্ল্যাক কালার শীট প্রিন্ট করতো? কোনটা? কালার করা কাগজের উপরে শীটটা প্রিন্ট করতো। এখন দেখেন, আপনি ধরেন এখানে বেশ কিছু টেক্সট লিখবেন, অনেকগুলো টেক্সট ধরেন এখানে আছে। এই টেক্সটের মধ্যে আপনি যখন শীটটা তৈরি করতেছেন, আপনি জিনিসটা সাইজটা একটু বড় করে দিলেন, এখান থেকে কালারটাও এই ধরনের সুন্দর একটা কালার দিলেন ধরেন, ঠিক আছে? এরকম একটা গ্রিন কালার দিলেন মোটা করে। এখন এই কালারটা আপনি চুজ করে এভাবে দিলেন, ঠিক আছে, সুন্দরভাবে কাজটা করে ফেললেন। এখন আপনি প্রিন্ট করবেন কি কালারের কাগজের উপরে? সবুজ কালার কাগজের উপরে। ধরেন আমার পেজ কালারটা হবে কিরকম? এই ধরনের। লেখাটা কি এখন ঠিকভাবে কি বোঝা যাচ্ছে? প্রিন্ট করলে ভালোভাবে বোঝা যাবে? যাবে না। তাহলে আপনি যখন প্রিন্টারের কাগজটা সবুজ দিবেন, তখন আপনার উচিত এখান থেকে পেজ কালারটাও কি দেওয়া? সবুজ দেওয়া। কেন সবুজ দিলে লাভ কি? এই যে আপনি লেখার ফন্টটা যে চেঞ্জ করতে হবে এবং এটা যে সবুজ, এই লেখাটা সবুজ কালার কাগজের উপরে যে মানাবে না, সেটাই মূলত আপনি চেক করা। যেমন আমি যদি এটা সরাসরি প্রিন্ট করে ফেলতাম, এটা কি বোঝা যাইতো? আগে প্রিন্ট করার পরে কি বোঝা যেত লেখাটা? বোঝা যাইতো না। কিন্তু আমি যদি এখন যখন দেখতেছি যে সবুজ কালার উপর আসলে এই কালারটা মানাবে না,
এই ধরনের একটা কালার দিই, কিংবা ধরেন আমি হোয়াইট কালার দিলাম, এখন মানাবে? প্রিন্ট করলে লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? এখন অবশ্যই বোঝা যাচ্ছে। আপনার যদি এখানে কালারটা অন্য কোনো কালারও যদি থাকেন, ধরেন যদি ব্লু কালার থাকে, এখন বানাচ্ছে তো, তাই না? তাহলে আপনি কোন কালারের কাগজটা প্রিন্টারের ভিতরে দিচ্ছেন সেই কালারটাই হচ্ছে মূলত এখানে সিলেক্ট করে রাখবেন, সেই কালারটা এখানে সিলেক্ট করে রাখবেন, এবং আপনার লেখাটাকা থেকে শুরু করে অন্যান্য সবগুলোর কালার সেই অনুসারে আপনি চেঞ্জ করে সুন্দরভাবে সাজায় নেবেন। তাহলে আমাদের পেজ কালারটা কখন প্রয়োজন হবে? পেজ কালারটা সিলেক্ট করা কখন প্রয়োজন হবে বলেন? যখন আমি প্রিন্টারের মধ্যে কালার পেজ দিব শুধুমাত্র তখনই প্রয়োজন হবে। কালার পেজ আপনি মনে করতেছেন এখানের মধ্যে কালারটা দিলাম, তার মানে প্রিন্টারে সাদা কাগজ দিলে হবে? তাই না। প্রিন্ট দেন, দেখেন এটা কি আসে। এখানে যখন আমরা প্রিন্ট করতেছি কি হচ্ছে? সাদা হচ্ছে, কিন্তু প্রিন্ট করলে কি আসে? সাদা আসে। তার মানে আপনার প্রিন্ট হবে সাদার উপরে কালো লেখাটাই জাস্ট প্রিন্ট হবে, আর কিছু না। বুঝতে পারছি? তাহলে আমার কাগজ কিন্তু আগে থেকে কি কালারের? কালো কালারের, সরি কালো না, হয়তো নীল, না হলে সবুজ বা এই ধরনের যে কোনো কালারের হতে পারে। আপনার এখান থেকে পেজ কালারটা চেঞ্জ করে শুধুমাত্র আমার এই প্রিভিউটা সঠিকভাবে বোঝার জন্য, যে আসলে প্রিন্টের পরে কাগজে আসলে কীরকম দেখা যাবে সেই প্রিভিউটা দেখার জন্যই আমরা এখান থেকে পেজ কালারটা চুজ করি। তাছাড়া পেজ কালারের কোনো কাজ নাই। বুঝতে পারছি? পেজ কালারের নর্মালি কোনো কাজ নাই। আপনি পেজ কালার দিলেও যা প্রিন্টে যা আসবে, পেজ কালার এখান থেকে সিলেক্ট করলেও তা আসবে, না করলেও তা আসবে, কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র আপনার যদি দেখতে মন চায় যে কোন কালারের কাগজের উপর লেখাটা কেমন লাগবে সেটা দেখার জন্য আপনি এখান থেকে চুজ করতে পারেন, আর কিছু না। এরপর আসি পেজ বর্ডার। পেজের মধ্যে আমার যে পেজটা আছে এই পেজের মধ্যে যদি ডিফল্টভাবে আমি কোনো বর্ডার অ্যাপ্লাই করতে চাই তখনই আমরা চলে আসবো মূলত পেজ বর্ডারে। পেজ বর্ডারের মধ্যে আমরা এখান থেকে বক্স সিলেক্ট করব। এরপর স্টাইল হিসেবে এখানে দেখেন অনেক ধরনের লাইন আছে, যে কোনো ধরনের লাইন, যে কোনো ধরনের স্টাইল আপনি চুজ করতে পারেন এখান থেকে। তারপর ওকে দিবেন, অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আমরা চাই এখান থেকে কালার চেঞ্জ করতে, সে কালারটাও চেঞ্জ করতে পারবো। আবার যদি চাই এখান থেকে জিনিসটাকে আরো চিকন করে দিব, তাও করতে পারবো। সো এখান থেকে তাহলে আমরা কি কি জিনিস চেঞ্জ করতে পারি? স্টাইলটা চেঞ্জ করতে পারি নিজেদের মতো করে, কালারটা নিজেদের মতো করে চুজ করে দিতে পারি, এটার উইথটা কতটুকু হবে, কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে সেটাও আমরা ফিক্সড করে এখান থেকে দিয়ে দিতে পারি। সো এখান থেকে এই অপশনগুলো দেওয়ার পরেও নিচে আরও একটা অপশন থেকে যায়, যেটা হচ্ছে আর্ট অপশন। এখানে আর্ট হিসেবে দেখেন কিছু আপেল দেওয়া আছে। আপেলটা যদি দিয়ে দিই তাহলে দেখেন পুরাটার মধ্যে বর্ডার হিসেবে বড় বড় করে আপেল চলে আসছে। এই জিনিসটা কাদের জন্য প্রয়োজন হয়? ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে। দেখেন না বাচ্চাদের মধ্যে এরকম থাকে, হ্যাঁ? দেখেন বর্ডারের মধ্যে তাহলে আমাদের আরো কি কি আছে? এখান থেকে আর্ট হিসেবে যদি আমরা অন্য যে কোনো ধরনের আইসক্রিম নিচ্ছি, আইসক্রিম দিতে পারি। এখানে আর্ট হিসাবে যে শুধুমাত্র বাচ্চাদের জিনিস থাকবে তাও না, এখানে চাইলে কিন্তু আরো বেশ কিছু জিনিস দেওয়া যায়। নিচের দিকে দেখেন স্ক্রল যত করবেন তত স্টাইল এখানে আছে। এই যে দেখেন অনেকে কিন্তু এই ধরনের স্টাইলগুলো দেখবেন অ্যাপ্লাই করে। এখানে আরো সুন্দর সুন্দর কিছু স্টাইল ছিল, এই যে এরকম চাইলে এরকমও দিতে পারেন। আবার চাইলে এই যেগুলো অনেক মোটা মোটা মনে হচ্ছে না, চাইলে এগুলোকে চিকনও করে দিতে পারেন এখান থেকে। এই যে দেখেন চিকন করে দিলেন। এরপর ধরেন আপনি চাচ্ছেন রাইট সাইডেও হবে না, নিচেও হবে না, সরি এখানে হবে, ধরেন নিচে হবে না, শুধুমাত্র এই দুইটা সাইডে বর্ডার থাকবে, তাহলে ওকে দেন। দেখেন শুধুমাত্র এই দুইটা সাইডে বর্ডার আছে। এইভাবে আপনার যখন যেখানে যতটুকু প্রয়োজন সবগুলো থেকে সেইভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হচ্ছে কি বর্ডার।
সো তাহলে আমরা এখানে কি কি দেখলাম, ওয়াটারমার্ক দেখলাম, পেজ কালার দেখলাম, পেজের বর্ডার দেখলাম। এবার আমরা চলে আসি পেজ সেটআপ। পেজ সেটআপের জন্য আমাদেরকে চলে আসতে হবে লেআউট মেনুর মধ্যে। আমরা ফার্স্টে এখানে কিছু টেক্সট নিয়ে আসি lipsum.com থেকে। দেখেন আমরা এখানে বেশ কিছু টেক্সট নিয়ে আসলাম, কত পেজ, অনেকগুলো পেজ চলে আসছে, তাই তো, সমস্যা নাই। টোটাল 9টা পেজের মতো আমরা টেক্সট নিয়ে আসছি। এখন আসি এই জিনিসটা যখন আমি প্রিন্ট করতে যাব এখানে, তখনই আমার প্রয়োজন হবে কি করা, ডকুমেন্টটাকে সেট আপ করা, যে আমি পেজ কতটুকু দিচ্ছি, মার্জিন কতটুকু থাকবে, কি থাকবে না থাকবে, সবগুলো জিনিস এখন আমাদেরকে সেট করতে হবে। সো সর্বপ্রথম চলে আসি এখান থেকে মার্জিন। একটা পেজের মধ্যে, একটা ডকুমেন্টের মধ্যে কতটুকু অংশ উপরে, ডানে বামে, চারদিকে কতটুকু অংশ ফাঁকা থাকবে, সেটাই হচ্ছে মূলত কিসের কাজ, মার্জিনের কাজ। সো আমরা এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন দিয়ে দিব। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চারদিকে 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। আমরা যখন খাতায় লিখে আমরা একটা স্কেলিং করি না, কতটুকু করে রাখি, এক স্কেল পরিমাণ ফাঁকা রাখি না, তার মানে কত ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ। সো আপনি চাইলে এখান থেকে 1 ইঞ্চি করে রাখতে পারেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এরপরে আপনি যদি কিঞ্চিত পরিমাণ কিপটা হন, আছে না অনেক কিপটা, নাই আছে, গুড, এই কিঞ্চিত পরিমাণ কিপটা যদি হন, তাহলে আপনি সেখান থেকে কিঞ্চিত পরিমাণ কমায়ে 0.5 ইঞ্চি করে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন, আগে ছিল এই জায়গায় লেখা, এখন চলে আসছে এই জায়গায়। সো এইভাবে আপনি যদি কিছুটা কিপটা হন, তাহলে এইভাবে মার্জিনটা চেঞ্জ করে আপনি 0.5 পর্যন্ত দিয়ে দিতে পারেন। আর যদি আপনার কাস্টমলি প্রয়োজন হয়, তখন নিচে এসে কাস্টম মার্জিনে চলে যেতে পারেন। অনেকে আছে এর চেয়ে অনেক 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 বেশি কিপটা, তাহলে তারা চাইলে এখান থেকে আরও কমাই দিতে পারে, যে না আমার মার্জিনের দরকার নাই, পৃষ্ঠা আছে মানে এমন কোনো জায়গা ফাঁকা থাকবে না যেখানে লেখা থাকবে না। এই যে দেখেন, একদমই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা লিখতেই থাকেন। সো এইরকম কিন্তু কাজটা করা যাবে না। আমরা নর্মালি 1 দিয়ে রাখবো, আর যদি প্রয়োজন হয় তাহলে ন্যারো পর্যন্ত রাখতে পারে, বাট 0.5 এর নিচে নামা যাবে না, নৌকো কামড়ানো যাবে না। এরপরে আসি অরিয়েন্টেশন। এখানে কোনো পেজ থাকলে ভালো হতো। অরিয়েন্টেশন জিনিসটা কি, আমাকে একটা খাতা দেন। দেখেন, অরিয়েন্টেশন হচ্ছে আপনি লেখাটা কিভাবে প্রিন্ট করবেন, পৃষ্ঠার মধ্যে এরকম বরাবর করে প্রিন্ট করবেন নাকি এইরকম করে প্রিন্ট করবেন, সেটা হচ্ছে মূলত অরিয়েন্টেশন। এইভাবে যদি সোজাসুজি প্রিন্ট করি তাহলে সেটাকে বলা হয় পোর্ট্রেট, আর যদি লম্বা লম্বা যদি এইভাবে থাকে, পাশাপাশি অনেক বড় হবে, তাহলে সেটাকে বলা হয় কি, মূলত ল্যান্ডস্কেপ। এই দেখেন, আমি একটু জুম আউট করলে আরও বুঝতে পারবেন। এই পেজগুলো দেখেন কোন দিকে, এইদিকে বড় না, আমি যদি এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে সেগুলো কোন দিকে বড় হয়ে যাচ্ছে, পাশে বড় হয়ে যাচ্ছে। সো এইভাবে করে মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় ল্যান্ডস্কেপে ডিজাইন করা বা ল্যান্ডস্কেপে কাজ করা, তখন আমরা এখান থেকে কি করে দিব, ল্যান্ডস্কেপ করে দিব। যেমন ক্লাস রুটিন যখন করা হয়, যদি ক্লাস রুটিনটা অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি প্রয়োজন হয়, ল্যান্ডস্কেপ করে দেওয়ার প্রয়োজন হয়। আর না হলে দেখা যায় অল্প জায়গার মধ্যে অনেক ঠাসাঠাসি হয়ে যায়, সঠিকভাবে পুরো রুটিনটা তৈরি করা যায় না। এরপরে আসি সাইজ। এটা কিসের সাইজ, পেজের সাইজ। আমরা প্রিন্টারে যখন প্রিন্ট করি, আলাদা আলাদা কাগজের কিছু মাপ আছে না, কাগজের কিছু সাইজ আছে না, সেই সাইজটাই হচ্ছে আমরা এখান থেকে আগে থেকে ফিক্সড করে দিতে হয়। যেমন অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট করি, সেটার সাইজ হচ্ছে ডিফল্টভাবে A4 সাইজ। এখান থেকে A4 সাইজ ক্লিক করে দিলাম। এখন আপনি প্রিন্টারে A4 সাইজের কাগজ দিয়ে সরাসরি সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারেন।
আমাদের যত প্রিন্টারের দোকান আছে অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রিন্টারে পেজ রাখা থাকে কোনগুলা, A4 সাইজটাই রাখা থাকে। তার মানে আপনি যখন কোনো কিছু প্রিন্ট করার উদ্দেশ্যে বাসা থেকে বের হবেন, আপনার ডকুমেন্টটাকে অবশ্যই A4 সাইজে সেট আপ করে তারপরে বের হবেন। A4 সাইজের পরে আরও একটা সাইজ আছে যেটা আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজটা কখন ব্যবহার হয় কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আর কেউ? বিভিন্ন ধরনের স্টাম্পের পেপারসগুলো হয়, উনি যেটা বলছে সেটাই সঠিক, দুইটাই সঠিক। অর্থাৎ লয়ের ক্ষেত্রে আমাদের যে কাগজগুলো ব্যবহার হয়, কোর্টের ক্ষেত্রে যে কাগজগুলো ব্যবহার হয় এবং গভর্নমেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে যে কাগজগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে লিগ্যাল পেপারস। সো লিগ্যাল পেপারস কি হয়, লম্বাতে অনেক বড় হয়, সে বড় বড় পেপারসগুলো হচ্ছে মূলত লিগ্যাল পেপার। সেটা হচ্ছে 8.5 × 14 আর এখানে থাকে 8.27 × 11.69 হচ্ছে A4 সাইজ। সো দেখেন এখানে আসলে কত লম্বা একটা কাগজ, তাই না? দেখেন, আর আমরা যদি এটাকে পোর্ট্রেট দিই তাহলে তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন কি বিশাল একটা পৃষ্ঠা, অনেক বড়। সো এরকম বড় বড় পৃষ্ঠায় যখন আমাদের কাজগুলো করতে হবে তখন আমাদেরকে অবশ্যই এখান থেকে লিগ্যাল পেজটা চুজ করে দিতে হবে। ধরেন আপনাকে কেউ একজন বলল যে বাসা ভাড়ার পেপারস করে না, বাসা ভাড়া নেবে, অগ্রিম 3-4 লাখ টাকা দিতে হয়, বা দোকান ভাড়া নেবে, কয়েক লাখ টাকা অগ্রিম দিতে হয়, কিছু টাকা ভাড়া থেকে মাসে মাসে কেটে নেবে, কিছু টাকা আবার কি করবে, দোকান ছেড়ে দেওয়ার পরে সেটা ব্যাক করবে। সো এই ধরনের যে ব্যাপারগুলো থাকে সবগুলাই একটা স্ট্যাম্প পেপারসে লিগালি লেখা থাকে। এখন স্ট্যাম্প যখন আপনি লিখবেন, স্ট্যাম্পের উপরে তো একটা নির্দিষ্ট অংশ, বিশাল একটা অংশ ফাঁকা, তাই না? সেটা কি করবেন? আপনি এখান থেকে এন্টার দিয়ে দিয়ে নিচের দিকে ফাঁকা রাখবেন, হ্যাঁ? এই যে আবার এখান থেকে নিচের দিকে এন্টার দিয়ে 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 ফাঁকা রাখবেন এরকম, তাহলে কি করবেন? না তো বুঝলাম না, তো করবেন নাকি? একটু আগে তো জানাইলাম, মার্জিন দেখাইছি না? বলেন এবার, বলেন যে আমি তো জানি না। আপনি উপর থেকে মার্জিন দিয়ে দেন 3 ইঞ্চি পরিমাণ, তাহলে তো আপনি চাইলেও এখন এটার উপরে লিখতে পারবেন? পারবেন? পারবেন না। প্রিন্ট দিলেও আসবে? আসবে না। সো আপনি এটা নিয়ে মারামারি করার দরকার কি? যে দেখেন সব পেজে সুন্দরভাবে সেই অনুসারে মার্জিন হয়ে গেছে, ডান। এবার যদি ফুটের দিকেও যদি কিছু জিনিস কিছু অংশ যদি ফাঁকা রাখতে চান, কতটুকু ফাঁকা রাখা দরকার সেটা আপনার ফাঁকা রাখবেন। লিগ্যাল পেপারস বা এই ধরনের যে কোনো পেপার যেটা ধরেন উপরের দিকে আপনাকে অনেকটা অংশ ফাঁকা রাখতে হবে, এরকম অনেক পেপারস থাকতে পারে। শুধুমাত্র যে কোর্টের ক্ষেত্রে যে কাগজগুলো লাগে স্ট্যাম্প পেপার সেটা না, স্ট্যাম্প পেপার ছাড়াও ধরেন সিটি কর্পোরেশনের উপরে, সিটি কর্পোরেশন অনেকগুলো জিনিস লেখা থাকে না তাদের প্যাডের মধ্যে, ডাক্তার স্লিপের উপরে কিছু অংশ জিনিস ফাঁকা থাকতে হয় না? এখন সবার ক্ষেত্রে কি সেম পরিমাণ হবে? হবে না। আপনাকে সেটা স্কেল দিয়ে মেপে নিতে হবে যে কতটুকু অংশ এখানে ফাঁকা আছে। ওই স্কেল দিয়ে মেপে নেওয়ার পরে যতটুকু উপরে আপনার ফাঁকা রাখা দরকার এখানে আপনি টপের মার্জিনটা তত করে দিবেন। আর যদি দেখেন ফুটারও কিছু অংশ ফাঁকা আছে তাহলে কি করবেন, আপনি একদম বটমের মধ্যেও সেই মাপটা বাড়ায় দিবেন, যতটুকু আছে তার থেকে কিঞ্চিত পরিমাণ বাড়ায় তারপর আপনি ওকে করে দিবেন, তাহলে উপরে সেই অংশ পরিমাণ ফাঁকা থাকবে। এখন আপনি প্রিন্ট করেন, দেখবেন যে আপনার সিলের উপরে কোনো লেখা নেই, সুন্দরভাবে জিনিসটা হয়ে যাবে। বুঝতে পারছি তাহলে সাইজের ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছেন? এবার চলে আসি লেখার ক্ষেত্রে কলাম। আমরা এখানে দেখি নর্মালি এখানে টোটাল পুরোটা মিলে কয়টা কলাম? একটা কলাম। পত্রিকা আমরা পড়ি, পত্রিকা পড়ার অভ্যাস আছে কার কার? হাত নামান, এখনো মানুষ পত্রিকা পড়ে? পড়েন কি না? অনলাইনে পড়েন পত্রিকা বসে বসে, অনলাইনে আর খাইতে কাজ নেই। ফেসবুক থাকতে মানুষ এখন অনলাইনে পত্রিকা দেখতে যায়, ইউটিউব থাকতে পত্রিকা খুঁজে খুঁজে পত্রিকা পড়ে। দেখি আজকে নিউজের কি অবস্থা, পরে দেখেন। আচ্ছা, আমাদের ওইটা নিয়ে মূল ফ্যাক্টর না, আমাদের মূল ফ্যাক্টর হচ্ছে পত্রিকা পড়লে কলামের ব্যাপারটা আপনি কনফার্ম হবেন যে আসলে কলামগুলো কি থাকে। পত্রিকার একটা পেজের মধ্যে 3টা 4টা 5টা 6টা কলাম ভাগ করা থাকে না, সেগুলো কিভাবে করে সেটা ভাগ করার জন্য এই জায়গা থেকে দেখেন 2 কলাম করে দিলাম। এখন দেখেন পুরোটা তো কয়টা কলাম হয়ে গেছে? 2টা কলাম।
আমি এখান থেকে পেজগুলো নর্মাল করে দিচ্ছি সবগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রশ্নপত্র তৈরি করা হয় না কিভাবে? কয়টা কলাম থাকে? 2টা কলামে ভাগ করা থাকে এবং সেটা অবশ্যই ল্যান্ডস্কেপ করা থাকে। এই যে এরকম থাকে প্রশ্নগুলো, তাই না? এই প্রশ্নগুলোর সেটআপটা কিন্তু এইভাবেই করা হয়। এখন এখানের মধ্যে একটা প্যারা লিখে, তারপর সেখানে কিছু কোশ্চেন, এখানে প্যারা লিখে কোশ্চেন, আবার এখানে প্যারা কোশ্চেন, এখানে প্যারা কোশ্চেন, এইভাবেই করে কিন্তু পুরো জিনিসটাকে সাজানো হয়। এখন আসি, আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট অংশকে, আমি সবগুলোকে ধরেন আবার সিঙ্গেল কলাম দিয়ে দিলাম, ধরেন আমি চাচ্ছি কোনো একটা অংশ শুধুমাত্র ডাবল কলাম হবে, তাহলে আমি এক্সট্রাভাবে সিলেক্ট করে শুধুমাত্র সেই অপশনটাকে ডাবল কলাম করে দিতে পারবো। আবার দেখেন, আবার ধরেন এটাকে আপনি ধরছেন সিঙ্গেল কলাম না, এটাকে ধরেন আপনি 3টা কলাম করতে যাচ্ছেন, তাহলে এটাকে 3টা কলাম করতে পারেন। আবার চাচ্ছেন আলাদা করে আরেকটা কলাম আছে যেটাকে আপনি 2 কলাম করবেন, তাহলে এখান থেকে সেটাকে 2 কলাম করে দিতে পারেন। এইভাবে আপনার যখন যেই লেখাকে ইচ্ছা সেই লেখাকে সরাসরি এইভাবে সিলেক্ট করার মাধ্যমে কলামগুলো চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? আর যদি সবগুলোরই চেঞ্জ করতে হয় তাহলে কন্ট্রোল এই দিয়ে সব সিলেক্ট করে তারপর এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে এখন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে কলাম চেঞ্জ করা। এরপর আসি কলাম ব্রেক। কলাম ব্রেকটা বুঝাইতে হলে আমাদেরকে আগে কলাম এ যেতে হবে, 2 কলাম দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এ, কলাম 2। ধরেন আমি চাচ্ছি এই যে লেখাটা এই জায়গা থেকে কলামটা ব্রেক হয়ে এই জায়গায় চলে আসবে, তাহলে সেটার জন্য আমাদেরকে দিতে হবে ব্রেক থেকে কলাম ব্রেক। তাহলে দেখেন এখান থেকে ব্রেক হয়ে এদিকে চলে আসছে। সো এখান থেকে আমরা এইভাবে কলাম ব্রেক করতে পারি, অর্থাৎ কলামটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিতে পারি। দেখেন ধরেন আমার এই অংশটাকে, ধরেন আমার পুরোটা একটা প্যারাগ্রাফ, এখানে ধরেন এই পুরোটা আমার একটাই প্যারাগ্রাফ, এখান থেকে আপনি এটাকে 2টা কলামে ভাগ করলেন। এখন আপনি চাচ্ছেন যে কি এই অংশটুকু থেকে এই জায়গা থেকে কলামটা ব্রেক করুক, তাহলে এখান থেকে আপনি ব্রেক থেকে কলাম দিয়ে দেন, তাহলে দেখেন এখান থেকে ব্রেক হয়ে পরের জায়গায় চলে গেছে। আবার এখান যদি চান ব্রেক দেওয়ার জন্য সেই ব্রেকও দিতে পারবেন, অর্থাৎ এই কলাম থেকে জিনিসটা ব্রেক করে পরের কলামে চলে যাব। পেজ ব্রেক কি ছিল? এক পেজ থেকে ব্রেক করে পরের পেজে চলে যাবে। এখানে কলামের ক্ষেত্রেও ব্রেকটা কি? এক কলাম থেকে ব্রেক করে পরের কলামে চলে যাবে। এখান থেকে এটাকে ঠিক করে দিচ্ছি, ডান। এরপরে কি আছে আমাদের? পেজ বর্ডার গেল, পেজ সেটআপ গেল, এরপর হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আচ্ছা, প্যারাগ্রাফ স্পেসিংটা কি? ধরেন আমার এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, তাই না? দেখেন উপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ এবং এটা আরেকটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ না? এই প্যারাগ্রাফগুলোর মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ গ্যাপ আছে না? দেখেন তো প্রতিটা প্যারাগ্রাফের মাঝখানে এই গ্যাপটাকে আমরা মূলত এখান থেকে কন্ট্রোল করতে পারি। দেখেন এই যে দেখেন আমি এখান থেকে প্যারাগ্রাফের গ্যাপটা বাড়াই দিচ্ছি, গ্যাপটা বেড়ে যাচ্ছে, গ্যাপটা কমাই দিচ্ছি, গ্যাপটা কমে যাচ্ছে। আমি যখন এখান থেকে অনেকগুলো লেখাকে একসাথে সিলেক্ট করলাম, কয়টা প্যারাগ্রাফ এখানে সিলেক্ট হয়েছে? অনেকগুলো প্যারাগ্রাফ। কারণ আমি যদি এদের মাঝখানে দূরত্বটা বাড়াই দিতে চাই তাহলে দেখেন একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা গ্যাপের প্যারাগ্রাফ অনেক বেশি হয়ে গেছে। আবার যদি আমি সেটা কমাই দিতে চাই তাহলে প্যারাগ্রাফের পরে দেখেন এখন প্রতিটা প্যারাগ্রাফের পরে 12 পিটি করে গ্যাপ আছে, প্রতিটা প্যারাগ্রাফের পর দেখেন 12 পিটি করে গ্যাপ আছে। কিন্তু এই জায়গায় কি কোনো কিছু লিখতে পারবেন? এই গ্যাপে কোনো কিছু লেখা যাবে না, এটা গ্যাপ আকারে থেকে যাবে।
বাট আপনি চাইলে এখান থেকে জিনিসটাকে আরও কমাইও দিতে পারেন। যখন 0 পিটি দিছি, দুইটা যে আলাদা আলাদা প্যারাগ্রাফ, তখন কি সেটা বোঝা যায়? বোঝা যায় না। তাহলে আমরা ডিফল্টভাবে কত পিটি করে দিতে পারি এবং মানটা কোথায় দিতে পারি? আমরা মানটা দিতে পারি 6 থেকে 8 কিংবা 10 পিটি পর্যন্ত দেওয়া যায়। এর বেশি দিলে গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। সো 6 থেকে আপনি কত পিটি দিতে পারেন? 10 পিটি পর্যন্ত দিতে পারেন। এখানে আমি যদি বিফোর এবং আফটার দুইটার ক্ষেত্রে যদি দিই, কোনো দরকার আছে? এই প্যারাগ্রাফটার বিফোরে একটা গ্যাপ, এই প্যারাগ্রাফটার বিফোরে একটা গ্যাপ মানে কি? এই গ্যাপটা না? এটার বিফোর গ্যাপ মানে কোনটা? এটাই তো। তাহলে এটার আফটার গ্যাপ মানে কোনটা? এটাই। তাহলে সবগুলোর কি বিফোর আফটার দেওয়ার দরকার আছে? এই স্পেসটা রাখার জন্য আমি সবগুলোর যদি আফটারে দিয়ে দিই, তাহলে সব জায়গায় জায়গায় হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? সো গ্যাপ আমাদের 2 জায়গায় দেওয়ার দরকার নাই, এক জায়গায় দিলেই হবে। শুধুমাত্র আমরা দিব কোথায়? গ্যাপ স্পেসিংটা আফটারে দিব, আর বিফোরেরটা তাহলে প্রয়োজন নাই। এরপরে ইনডেন্টের কথা মনে আছে? হোম মেনুতে দেখছিলাম আমরা। হোম মেনুতে ইনডেন্ট দেখছিলাম যে, মনে আছে? এই যে এখান থেকে, মনে আছে এটা? এই যে ভিউ থেকে যদি আমরা রুলার টেনে দেখাই, তাহলে এখান থেকেও দেখা যাইতো যেভাবে জিনিসটা আবার এদিকে চলে আসা যাইতো, বা এখান থেকে ধরে জিনিসটা চেঞ্জ করা যাইতো, এরকম মনে আছে? তো সেই কাজটা আমরা লেআউট থেকেও করতে পারি। লেআউটের এখানে দেখেন ইনডেন্টের এখানে মান দেওয়া আছে, আমরা এখান থেকে মান অনুসারে যেতে পারি। দেখেন আমার কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে, উপরে কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে কিন্তু। সো আমরা চাইলে এখান থেকেও যেতে পারি, আবার চাইলে রাইট থেকেও জিনিসটা চলে আসতে পারে। দেখেন এই যে দেখেন রাইট সাইড থেকেও জিনিসটাকে আমরা মুভ করতে পারতেছি এখানে মানের মাধ্যমে। সো এখান থেকে আমরা লেফট এবং রাইটের ইনডেন্টটা চেঞ্জ করতে পারি। এরপর কি আছে দেখি, আমাদের প্যারাগ্রাফ স্পেসিং এর পর আছে টেবল অফ কন্টেন্ট। আচ্ছা, এখানে অ্যারেঞ্জের ব্যাপারটা জানেন তো? এখানে যে অ্যারেঞ্জের অপশনগুলো আছে, সেই অ্যারেঞ্জের অপশনটা কোনগুলো? এই দেখেন, একটা শেপ নিলাম, শেপের এখান থেকে আমরা যদি শেপকে পজিশন চেঞ্জ করতে চাই, র্যাপ টেক্সট করতে চাই, তারপর হচ্ছে যে কি বিং ফ্রন্ট, বিং ব্যাকওয়ার্ড, অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে গ্রুপ করা, রোটেট করা, এগুলো কি মনে আছে? এগুলো দেখাইছিলাম না শেপ ফরম্যাটের, এখানে আছে না সব? দেখেন এখানে যা লেআউটের এখানেও ঠিক তাই। সো আমাদের এখানে নতুন করে দেখার মতো কিছু নাই। সেই হচ্ছে আমাদের ডিজাইন এবং লেআউটের কাজ। এরপর কি যেন বাকি ছিল? টেবল অফ কন্টেন্ট। এটাকে ডিলিট করে দিচ্ছি। টেবল অফ কন্টেন্ট কি জিনিস সেটা আগে আমি একটু দেখাই। একটু ব্যাকে যাই। দেখেন আমি যখন এই লেখাটাকে দিয়ে রাখলাম হেডিং 1 নামে, এই লেখাটাকেও দিয়ে রাখলাম হেডিং 1, এটাকে আমি মার্ক করে দিলাম হেডিং 2, এটাকে আমি মার্ক করে দিচ্ছি ধরেন হেডিং 2, এটাকে মার্ক করে দিলাম হেডিং 1, এটাও হচ্ছে হেডিং 1, এটাও হচ্ছে ধরেন হেডিং 1, এরপর এটা ধরেন হেডিং 2, এটাও হেডিং 2, এরপর আরও বেশ কয়েকটা ধরেন আমি হেডিং 1 দিচ্ছি। এখন কি হচ্ছে, এই যে আমার এক একটা কাজের বা প্যারাগ্রাফের আলাদা আলাদা কিছুটা হেডলাইন আছে, তাই না? ধরেন আমার যদি প্যারাগ্রাফের একটা বই থাকতো, এই কম্পিউটার চাপিয়েন না, প্যারাগ্রাফে যদি একটা বই থাকতো, আমাকে সূচিপত্র দেওয়ার প্রয়োজন হতো না? যে কোন পেজে কোন কোন প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফের নামগুলো কি কি, সূচিপত্র তো প্রয়োজন হবে। সেই সূচিপত্রটাই হচ্ছে মূলত টেবল অফ কন্টেন্ট। সেই সূচিপত্রটা টেবল অফ কন্টেন্ট থেকে অটোমেটিক করে তৈরি করে ফেলা যায়। সেটার জন্য আমাদেরকে চলে আসতে হবে লেআউটের পরে রেফারেন্স মেনুতে। রেফারেন্সে আসি, দেখেন টেবল অফ কন্টেন্ট, এখান থেকে অটোমেটিক টেবল 1 দিয়ে দিলাম, কাজ শেষ। আমার অটোমেটিক সবগুলো তারা দেখাই দিচ্ছে। দেখেন
এই দেখেন টেবল অফ কন্টেন্ট কি কি হবে সব তারা দিয়ে দিছে এখানে। আচ্ছা আমি এই জায়গায় ক্লিক করা ছিলাম, আমি লাইনের ফার্স্টে ক্লিক করে তারপর টেবল অফ কন্টেন্ট আনতেছি, বাস কাজ শেষ। এখন দেখেন কন্টেন্ট কোন পেজে কি কি আছে, কত নাম্বার পেজে, কোনগুলো লেভেল 1 কোনগুলো লেভেল 2 সেগুলো সব কিছু মার্ক করে এখানে দেখানো আছে। এখন আমার যদি এখান থেকে পেজের নাম্বারগুলো যদি চেঞ্জ হয়, ডাটাগুলোও কিন্তু কি হবে, অটোমেটিক চেঞ্জ হবে। আমি ধরেন এখান থেকে কিছু জিনিস কপি করে সামনে নিয়ে আসে, ধরেন Ctrl+C দিলাম, এখান থেকে আরো কিছু বসাই দিলাম। এখন দেখেন আমার এটা কি আপডেট হয়েছে এখনো, কারণ এখনো দেখাচ্ছে পেজ নাম্বার 1 এ সামথিং। তো এখান থেকে আমি যখন আপডেট দিচ্ছি তাহলে দেখেন কি হয়ে গেছে, এখন পেজ নাম্বার 2 তে কি আছে, 3 তে কি আছে, কোথায় কি আছে সব ডাটাগুলো আপনাকে দেখাই দিচ্ছে। সো এটাই হচ্ছে মূলত টেবল অফ কন্টেন্ট। অটোমেটিক যদি আমরা করতে চাই সেই জিনিসটা কিভাবে করবেন তা, এই যে এখান থেকে রিমুভ দিলে সেটা রিমুভ হয়ে যাবে। আর যদি নিজে বানাতে চান টেবল তৈরির মাধ্যমে এভাবে নিজেও তৈরি করতে পারেন। ধরেন এখানে আপনি দিলেন সিরিয়াল, তারপর এখানে কি দিবেন টপিকস, এখানে দিবেন কি পেজ, তাই না? পেজ। এখন আপনি এখানে 1, তারপরটাতে 2, তারপরটাতে 3 এভাবে লিখে দেন। তারপর এখানে আপনার টপিকসের নামটা লেখেন, লেখার পর এখানে কত নম্বর পেজে সেটা আছে সেটা চেক করে এখানে বসাই দেন। তাহলে এটা কি সহজ নাকি কঠিন? যদি আপনি ম্যানুয়ালি কাজটা করতে চান বা করতে পারেন সেক্ষেত্রে এটা ইজি ব্যাপার। আর যদি দেখেন যে না ম্যানুয়ালি এটা করতে চাচ্ছেন না, তাহলে এই কাজটা কি দরকার নাই, সেক্ষেত্রে আপনি সরাসরি কি করবেন, এখান থেকে অটোমেটিকভাবে কাজটা করে ফেলতে পারবেন। সো এই ছিল হচ্ছে আপনাদের মোটামুটি আজকের টপিকস, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, পেজ সেট আপ করা, প্যারাগ্রাফ স্পেসিং এবং হচ্ছে টেবল অফ কন্টেন্ট। এবার আপনাদের কাজ হচ্ছে ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এটা কমপ্লিট করা। করছিলেন এটা? হ্যাঁ। এখন আমি আজকে যে অপশনগুলো দেখাইলাম এই অপশন এবং পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা যা অপশন দেখাইছি সেগুলোই হচ্ছে মূলত অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। চেক করছিলেন? হ্যাঁ, করেন নাই কে কে অ্যাসাইনমেন্টটা? আচ্ছা, এখন আমি তাহলে দেখাই দিচ্ছি অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন। ফার্স্ট অফ অল আমরা আসি, অ্যাসাইনমেন্টটা পাবো কোথায়? গ্রুপে দেওয়া আছে? এই যেখান থেকে ওয়ার্ডের রিসোর্স, সেখান থেকে আমরা লিঙ্কটাতে চলে আসি। লিঙ্কের এখানে কই ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট, সেখান থেকে আপনি অ্যাসাইনমেন্ট নামে ডকুমেন্টটা ডাউনলোড করতে হবে। তার আগে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশনটা কি দেওয়া আছে, কি আপনাকে ফাইলটা ডাউনলোড করতে হবে, এই ফাইলটা, এরপর আপনাকে এটা এডিট করতে হবে কি অনুসারে, ইনস্ট্রাকশনে একটা জেপিজি ফাইল দেওয়া আছে, এরপর ফাইলটা সেভ করে আপলোড করে দিবেন। জাস্ট আপনাকে এটাই করতে হবে। তো আমি ফার্স্টে এখান থেকে এটা ডাউনলোড করতেছি এবং এখান থেকেও জেপিজিটা ডাউনলোড করব। দেখেন ডাউনলোড করলাম, এটা সরাসরি ওপেন হয়ে গেছে, ইনেবল এডিটিং দিলাম। এবার আমি আসি এখানের মধ্যে আমাকে কি কি দেওয়া আছে। ফার্স্টের থেকে আমরা যদি এখানে দেখি, আমাদেরকে লেফট মার্জিন দেওয়া আছে 1.75। এরপর এখানের মধ্যে একটা টেক্সট বলতেছে থাকবে, যেটা আমাকে বলে দিচ্ছে ওয়ার্ড আর্ট থেকে একটা টেক্সট ডিরেকশন সেটিং আছে, সেখান থেকে এটাকে রোটেশন করে দিতে হবে 240 ডিগ্রিতে, এরপরে 270 ডিগ্রিতে। এরপর এখানে এটার হাইট, এই যে বক্সটা, এটার হাইট হচ্ছে 9.94 এবং উইথ হচ্ছে 1.3 ইঞ্চি হতে হবে এবং লেখাটার ফন্ট সাইজ 48 পয়েন্ট হতে হবে।
এরপর এখানে একটা বর্ডার দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে, বর্ডারের কালার হচ্ছে ডার্কটেল টেক্সট 2 কালার, এবং লাইনের উইথটা কি হবে, ডিফল্ট লাইন উইথ। এরপর পিকচারটার ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে অবশ্যই গ্লোয়েজ অপশনটা অ্যাড করতে হবে। কোথায় আছে এটা, আর্টিস্টিক এফেক্ট গ্যালারি পিকচার অপশনে। এরপর এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের ক্ষেত্রে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, একটা স্কোয়ার বক্স হবে 1.4 ইঞ্চির। এরপর সেটার কালার বলে দেওয়া আছে, এফেক্ট থেকে কি দিতে হবে, ব্লু গ্রে অ্যাকসেন্ট 5 কালার। এরপরে দেখি এখানে হেডিং দেওয়া আছে শেডিংয়ের জন্য, সেটা কত, সেটার কালার হচ্ছে ব্লু গ্রে অ্যাকসেন্ট 5। এরপর সর্বশেষ এখানে আপনাকে টেক্সটের মধ্যে হাইফেনেশন করে দিতে বলছে, কাজ ডান। এবার হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে। কিভাবে করব, তাহলে সর্বপ্রথম থেকেই আসি, আমাদের একেবারে এই পাশে যেটা ছিল সেটা, এখানের মধ্যে এটা একটু লুকানো আছে, আমাদেরকে এটা আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করলাম, এরপরে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এক্সট্রা যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আমার মূল লেখাটা রয়ে গেছে। এই লেখাটার এখানে আমার সাইজ কত, 9.94, আর এখানে কত 1.3 দিলাম, ডান। টেক্সট ডিরেকশন 270 ডিগ্রি দিতে বলছে। ফন্টের সাইজ দিতে বলছে কত, 48, এবং এখান থেকে ওয়ার্ডার থেকে এই এফেক্টটা চেঞ্জ করে দিতে বলছে, ডান। এরপর আমার লেখাগুলোর ক্ষেত্রে কি দেখানো আছে, কলাম 2টা ভাগে ভাগ করা, তাই না, সিঙ্গেল কলামে না কিন্তু 2টা ভাগে ভাগ করা। এরপর আসে আমার এইটা হচ্ছে অনেকটা ছোট করে দেওয়া আছে, এতটুকু, এবং সেটা 2 লাইন পরে। এখানে যদি দেখেন, খেয়াল করেন, এটা 2 লাইন পরে জিনিসটাকে ছোট করে দেওয়া আছে। এটা হয়তো আরেকটু বড় হবে সামান্য, বাস এতটুকু পরিমাণে এটা থাকবে। এরপরে কি দেওয়া আছে আমাদের এখানে, এটা অবশ্যই এখান থেকে হয়ে যাবে টাইট করে দিচ্ছি, এ পাশে নিয়ে আসি এটাকে, এই যেটা এদিকে থাকবে এটা ক্রপ করে এটা একটু ছোট করে দিতে হবে, এদিক থেকেও এদিক থেকেও। এরপর এটা আমার ফ্লিপ হয়ে উল্টা দিকে ঘুরে যাবে, এই যে এরকম। পাশাপাশি এখানে মধ্যে আর্টিস্টিক এফেক্ট থেকে কি বলা হয়েছে, গ্লোয়েজ দেওয়ার জন্য বলা হয়েছে, সেটাও দিয়ে দিলাম। এরপর কি আছে আমাদের, এই শেডিংগুলো, তাই তো। এখান থেকে এই শেডিংটা দিয়ে দিচ্ছি আমি, কি বলা হয়েছে, ব্লু গ্রে অ্যাকসেন্ট 5, এবং এখান থেকে টেক্সটের কালার দিয়ে দিব অবশ্যই কি, হোয়াইট কালার। এটাও কি হবে, ব্লু গ্রে অ্যাকসেন্ট 5 কালার। তারপরে টেক্সটটা হবে হোয়াইট কালার, এটা সেম। তারপরে দেখি আর কি আছে আমাদের এখানে। আচ্ছা, এখানে বলে দিছে একটা বর্ডার থাকবে, সে বর্ডারটা দিয়ে দিচ্ছে এখন। ডিজাইন থেকে বর্ডার থেকে এটা স্টাইল ডিফল্ট থাকবে, কালার থাকবে কি, এই দেখেন ডার্কটেল টেক্সট 2 কালার, আর সব কিছুই ডিফল্ট। ওকে দিয়ে দিলাম। আচ্ছা, নানে ছিল তাই তো, ওকে দিলাম। এখন আমার এখানে বর্ডারটা চলে আসছে। এরপর কি আছে, এরপর আছে এইটা, তাই না, এটার কি কোনো নির্দেশনা দিছে, হ্যাঁ দেয় নাই কিন্তু, তাহলে তাও এটাকে আমাদের কাজ করতে হবে। এখান থেকে আমরা দেখি ক্রপে যখন আসি, ক্রপে দেখেন এটা ভিতরের দিকে বসানো ছিল, তাহলে আমি ক্রপটা আগের মতো ঠিক করে দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এক পাশে বসবে, কিন্তু সেটা হবে কি টাইট। এই দিকে করে তাকে আমি বসাই দিলাম। এরপরে কি আছে আমাদের, হাইফেনেশন দেওয়া আছে, সো আমরা হাইফেনটা অ্যাক্টিভেট করে দিই এখান থেকে। হাইফেনেশন সেখান থেকে অটোমেটিক, তাহলে দেখেন এখানের মধ্যে হাইফেনটাও অ্যাপ্লাই হয়ে গেছে।
এই যে দেখেন কাজ ডান। আচ্ছা, এখানের মধ্যে বক্সটা দেওয়া বাকি আছে, এটা আমরা দিব 1.4 ইঞ্চি পরিমাণ। তাহলে ইনসার্ট থেকে আমরা একটা বক্স নিব, যেটা পরিমাণ কত 1.4। এখানে কত দিব 1.4। এরপর এখানে চলে আসি, এখান থেকে কালার কোনটা দেওয়া আছে, এই যে এখান থেকে ব্লু গ্রে অ্যাকশন 5, এখান থেকেও দিয়ে দিতে পারেন, ফিল থেকেও দিয়ে দেওয়া যায়, খুব একটা প্রবলেম নাই। এরপর এখানে আউটলাইনটা কোনো দরকার নাই, আছে কোনো দরকার নাই। এবার এটা টেক্সটের সাথে কীরকম আছে, টাইট। এই যে এখানের মধ্যে আমাদের এখানে একটা কালার আছে, সরি একটা টেক্সট আছে প্লেয়ার পর্যন্ত, তাই তো। সো আমরা এখান থেকে টেক্সটটা নিয়ে নেব, কন্ট্রোল সি, এখানে এসে সেটাকে আমরা বসাই দিব কন্ট্রোল ভি দিয়ে, বাস কাজ শেষ। এটা কি 1.4, এখানে কত বলছিল 1.4 ইঞ্চি। বাস দেখেন এখন কাজ ডান। বুঝতে পারছি এখন, জি এই হচ্ছে অবস্থা। আর যদি চান এখান থেকে গ্যাপটাকে আরো কমায় দেওয়ার জন্য সেটাও করতে পারেন। এই যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে, চাইলে গ্যাপটাকে আরো কমায় দেওয়া যায়, প্রবলেম নাই। অর্থাৎ দুইটা কিসের মাধ্যমে, চাইলে এখান থেকে আরেকটু কমায় দেওয়া যায় গ্যাপগুলো। সো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে মূলত নির্দেশনাগুলো দেওয়া আছে, এই জায়গায় নির্দেশনাগুলো দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসারে আপনাকে কাজগুলো করতে হবে। এবার আসি সিভি রাইটিং। সিভি লেখার অভ্যাস আছে কারো? লিখেছেন কখনো সিভি লিখছেন? কে কে দেখি একটু হাত তোলেন, তাদের হাতগুলো একটু দেখি। সিভি সবাই লিখছেন। আপনাদের কাজ হচ্ছে হাত নামান, আপনাদের কাজ হচ্ছে নেক্সট দিন আপনারা একটা সিভি তৈরি করবেন, নিজেদের সিভি। আমি কিন্তু রিজিউমই বলি নাই, আমি কি বলছি? সিভি বলছি, কারিকুলাম ভিটা। সিভি কি এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইছি সিভি কোনটা করতে দিছিলাম? দিই নাই, বাট আজকে দিচ্ছি। এটা দেখাইও দিব না। আপনি জানেন আপনি কেমনে তৈরি করবেন, যত টুলস লাগবে একটা সিভি তৈরি করার জন্য, যা যা লাগবে সিভি চেয়ে অ্যাডভান্স অপশনে সবই দেখাই দিচ্ছি। এবার আপনার কাজ হচ্ছে আপনি সিভি তৈরি করবেন। স্যাম্পল কোথায় পাবেন? বইয়ে পাবেন। আরে বাবা রে, এখন এখানে বিয়ের বয়স খুব বেশি একটা হয় নাই। এখানে বিএস সিভি না, এখানে হচ্ছে চাকরির সিভি। বিএস সিভি আর চাকরির সিভির মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, সো বিয়ের বায়োডাটার দরকার নাই। আপনারা জবের জন্য সিভি প্রয়োজনে কি করবেন? গুগল থেকে খুঁজবেন, ঠিক আছে? বা অন্য যারা সিভি লিখে, যাদের কাছে সিভি আছে, বড় ভাই ছোট ভাই যার কাছে সিভি আছে, তাদের থেকে সিভি ফরম্যাটগুলো দেখবেন, দেখে সেখান থেকে আপনার মতো করে আপনার জন্য আপনি একটা সিভি রাইটিং করবেন। বুঝতে পারছি? যে যার যার সিভিটা লেখার পরে সিভিটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সিভিটা কোন ফরম্যাটে হবে? A4 সাইজের সিভি হবে। সিভিটা ডিজাইন করার পরে সেটার ওয়ার্ড ফাইলটা গ্রুপে আপলোড করে দিবেন এবং নেক্সট ক্লাসে আসার সময় সিভিটা প্রিন্ট করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, নিজের বাসায় নিজের নামে নিজের সিভি তৈরি করবেন। তারপর কি করবেন? দোকানে গিয়ে বলবেন মামা আমাকে এটা একটু প্রিন্ট করে দেন। সো 2 পেজ 5 দুগুণে 10 টাকা নেবে হয়তো, বা সুন্দরভাবে আপনাকে প্রিন্ট করে দিবে এবং আপনি সিভিটা নেক্সট ক্লাসে হার্ড কপি আমাকে জমা দিতে হবে। আমি আপনাদের সিভিগুলো দেখব কি অবস্থা, দেন সেখানে আপনাদের যে কারেকশনগুলো লাগবে সেই কারেকশনগুলো দিয়ে দিব। বুঝতে পারছি? সো সিভি যখন প্রিন্ট করে নিয়ে আসবেন তখনই সেখানে কারেকশনটা সঠিকভাবে দেওয়া পসিবল। বুঝতে পারছি? কারণ সিভিটা যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন ফন্ট সাইজ কত দিলে কীরকম আসতেছে, দেখতে কীরকম লাগতেছে। আসলে একটা জিনিস আমি কম্পিউটারে তৈরি করলাম, বা প্রিন্টের পরে কীরকম আসবে সেটা কিন্তু আমরা নর্মালি দেখি না।
সেই কাজটাই আপনাদেরকে নেক্সট ক্লাসে করতে হবে। তাহলে নেক্সট ক্লাসের কাজ হচ্ছে যাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয় নাই সেটা একটু কমপ্লিট করা, যাদের হয়ে গেছে তা তো হয়ে গেছে। এরপরে কি নিজের একটা সিভি তৈরি করা সুন্দরভাবে, ছবি সহ কিন্তু সংযুক্ত থাকবে। এরপর নেক্সট ক্লাসের আমাদের কিছু টপিকস থাকবে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখব, আর তেমন কিছু বাকি নাই। বলেন, আগের ক্লাসে যা আছে সেটাই আজকে আমি দেখাই দিলাম, আগের ক্লাসটা আমি রিপিট করলাম। বুঝা গেছে? আপনাদের আমি লাস্ট ক্লাস কোনটা নিয়েছিলাম? স্মার্ট আর্ট, চার্ট, হেডার ফুটার, এগুলো আমি নিজে নিয়েছিলাম না? হ্যাঁ, এরপরের ক্লাসটাই করাইলাম। বুঝতে পারছি? ডান।